প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। জঙ্গিদের তৎপরতা বাংলাদেশে ছিল অনেক দিন ধরেই, তবে গত 1 জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলা পুরো দৃশ্যটাই পাল্টে দিয়েছে, একদম ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে এবং তারপর থেকে এক আতঙ্ক, অজানা আতঙ্ক, কেউ হারিয়ে গেলে কারো ভাই বোন সব মিলিয়ে একটা সাংঘাতিক রকমের অস্থিতিশীল অবস্থার মধ্যে আমরা ছিলাম এবং দেখি যে গুলশানের পরেও বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে নানা জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে বা মারা গেছে এরকম। যেমন কালকে দক্ষিণখানের আশকোনায় কালকে প্রায় 16 ঘন্টার অভিযানে পুলিশ একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে এবং সেই অভিযান আজও চলেছে, কারণ সেখানে যে কিশোর মারা গিয়েছিল তার মৃতদেহ উদ্ধার করা গেছে আজকে এবং কালকে। মানে মাত্রাটা আস্তে আস্তে নতুন নতুন যোগ হচ্ছে যে গতকালকের ঘটনায় একজন মহিলা নারী তিনি আত্মঘাতী হামলা চালিয়েছে এবং তার শিশুও সেই হামলার ঝুঁকিতে ছিল, যদিও শিশুটি বেঁচে গিয়েছে কিন্তু নারী জঙ্গি মারা গেছে। মানে ফলে এই কিশোর, নারী, শিশু সব মিলিয়ে আমাদের আতঙ্কটা আরও বেড়ে যাচ্ছে। আমরা আজকে এই নিয়ে কথা বলবো। আমরা স্টুডিওতে 3জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর নেহাল করিম, আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, এবং আছেন জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আমি পিন্টুকে দিয়ে শুরু করব, কারণ আমি জানি যে পিন্টু দীর্ঘদিন ধরে বাংলাদেশে জঙ্গিবাদের নিয়ে কাজ করছেন এবং একদম থরো। এই কালকের ঘটনায় অনেকগুলো নতুন নতুন মাত্রা, যেগুলো আগে আগে খুব একটা দেখা যায় না। মানে শিশুরাও ঝুঁকিতে, কিশোররা তো একদম অ্যাক্টিভিস্ট, এবং নারী জঙ্গি যেভাবে আত্মসমর্পণ করবেন বলে এগিয়ে এসে তারপরে আত্মঘাতী হামলা চালিয়েছেন, এটা একদমই সিনেমাটিক। মানে আসলে কি ঝুঁকিটা কি আরও বাড়ছে বা কি হচ্ছে দেশের অবস্থা? না, ঝুঁকির মধ্যে ছিলাম, আরও কিছুদিন থাকতে হবে। গতকালের ঘটনাটা যদি বলেন, আমি আরও গত হোলি আর্টিজানের পর যদি বলি, এমন 10টা অভিযান হয়েছে, এর মধ্যে 35 জন আপনার মারা গেছে। এই গতকালের ঘটনাটা একটু আমি পার্থক্য দেখি। গতকালই প্রথম আপনার পুলিশ বা ল এনফোর্সাররা নেগোসিয়েশন করে সাফল্য পেয়েছে। আর এই ইনফরমেশনগুলো আমরা যেগুলো পেয়েছি, এর মধ্যে দেখলাম, যদি দেখেন হোলি আর্টিজানেও কিন্তু এক ধরনের নেগোসিয়েশনের চেষ্টা ছিল, মাইকিং করেছিল, একটা চিরকুট দিয়েছিল, বিনিময়ে ওরা গ্রেনেড মেরেছে। অথবা আপনার তামিম চৌধুরীকে ধরার সময় আপনি যদি নারায়ণগঞ্জের পাইকপাড়া, সেখানেও আপনার রাত 2টোর সময় গিয়েছে, সকাল পর্যন্ত অপেক্ষা করেছে, আহ্বান জানিয়েছে আপনার সারেন্ডার করার জন্য, ওরা গুলি করেছে। এই প্রথম আপনার পুলিশের এই সাকসেসটা আসলো। প্রথমে তারা খবর পেয়ে গেল এখানে কারা আছে, এই একজনের মা এবং ভাইকে নিয়ে আসলো, তাদেরকে দিয়ে আপিল জানালো। সেটাও কিন্তু প্রথমে কাজ হয়নি। এরপর এদের মধ্যে একজনের মন একটু নরম হয়ে গিয়েছিল, হয়তো তার মগজটা ওইভাবে ধোলাই একটু কম হয়েছে। তখন আমি যেগুলো পেলাম, 4টা চিঠি আপনার ভিতর থেকে বাইরে এসেছে ওই মহিলার। আচ্ছা, হ্যাঁ, একজনের। ওই চিঠির ল্যাঙ্গুয়েজ পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি 4টা চিঠি পড়েছি, যে সে সারেন্ডার করার জন্য রেডি, কিন্তু তাকে দিচ্ছে না, সে বাথরুমে বসে গোপনে চিঠি দিচ্ছে। এর মধ্যে আপনার এই একজন দিচ্ছে, আরেকজন তাকে দিচ্ছে না, আর আরেকজন যে সুইসাইড করলো তাকে জানাতেই দিচ্ছে না। মানে ওটা 3জন তো দীর্ঘদিন একসঙ্গে, কার মানসিকতা কীরকম এরা কিছুটা তো বুঝতে পেরেছে। যে কারণে একজন, সে যখন সারেন্ডার করতে রেডি হলো, সে নানান দাবি জানালো তাকে যেন কিছু করা না হয়। পুলিশ এগুলো খুব সাকসেসফুলি এটা করেছে এবং এক পর্যায়ে কাউন্টার টেররিজম ইউনিটের চিফ নিজে উপস্থিত থেকে কথা বলেছেন, ঠিক আছে আপনি সারেন্ডার করেন, আপনার উপর কোনো ধরনের নির্যাতন, অত্যাচার, এই ধরনের কথাবার্তা দিয়েছেন। তারপরে কিন্তু ওরা বের হয়ে আসছে। এই দুইজন, হ্যাঁ, ওই একজন তো রাজি হয়নি। হ্যাঁ, তার সাইকোলজিটা ডক্টর নেহাল করিম ভালো বলতে পারবেন। তার হাজবেন্ডও কিন্তু পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছে, প্রথম হাজবেন্ড। হ্যাঁ, তো ইকবাল সম্ভবত না, ইকবাল। হ্যাঁ, তো এই জায়গাটা, এই ধরনটা একটু ভিন্ন। তারপরে আপনি যে সংখ্যার কথা বললেন, নারী, শিশু এবং নারী জঙ্গি বাংলাদেশে নতুন না, কিন্তু এই ফেনোমেনা সুইসাইডাল, হ্যাঁ, জঙ্গিবাদ। এখন তো ধরেন ধর্মীয় জঙ্গিবাদের কথা বলছি, এক সময় যখন ধরেন আপনার আমাদের এই যে চরমপন্থী যাদের বলতাম লেফটিস্ট, হ্যাঁ, ওখানেও কিন্তু নারীরা ছিল। হ্যাঁ, বা তামিলে, তামিলে তো ছিল, আমাদের বাংলাদেশে
প্রীতিলতা সূর্য সেন সেই হ্যাঁ। অবস্থা ছিল। তো এখন এই ধর্মীয় জঙ্গিবাদের কথা যদি বলি, আমরা আপনার এই এখন যে তথাকথিত আইএস যুগের আগের যে জঙ্গিবাদ, আমাদের জেএমবি, হরকাতুল জিহাদ, এদের মধ্যেও কিন্তু অনেক নারী জঙ্গি ছিল। আপনার হয়তো রিকল করলে মনে করতে পারবেন, আপনার কি যে বোমা মিজানকে যখন ধরতে যায় তার ওয়াইফ কিভাবে অ্যাটাক করলো আপনার পুলিশের উপর, হ্যাঁ, সেও কিন্তু সুইসাইড অ্যাটাক করতে চেয়েছিল, সেও জঙ্গিবাদের দীক্ষা নিয়েছিল। আর এখন যেই কয়েকজন জঙ্গি, আমরা নারী জঙ্গি যাদেরকে পেয়েছি, তার অধিকাংশই আপনার তাদের হাজবেন্ড দ্বারা প্রভাবিত, মানে পুরো পরিবারই জঙ্গিবাদের সাথে বাধ্য হয়েছে কেউ কেউ। আমি দেখেন, আমার এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ে, যে এই কিছুদিন আগে, এই বছরই আমি ডেইলি স্টারে একটা সেমিনারেও সে স্পিচ দিয়ে গেল শিশুর অধিকার নিয়ে, হ্যাঁ, সেভ দ্য চিলড্রেনে জয়েন করছে, জার্নালিজম মাস্টার্স পাস করা মেয়ে। তো সে মেয়েও তো আপনার এই আজিমপুরে জঙ্গি হিসেবে ধরা পড়লো দেখলাম, কারণ সে পরে স্বীকার করেছে আদালতে যে 164 করেছে। ওখানে আমরা 164 যে লিটারেচারগুলো দেখি, যে সে বাধ্য হয়েছে তার হাজব্যান্ড দ্বারা এই পথে আসার জন্য, সে এই পথ চায়নি। ঠিক তেমনই যে গতকাল যে দুজন নারী আপনার সারেন্ডার করলো, তাদের অবস্থা সেম, তাদের হাজব্যান্ড বাধ্য করেছে। এর মধ্যে দেখেন, একজনের কথা আমি বলি, যার ছেলেটা আপনার গতকাল মারা গেল, তার মা কিন্তু ওই যে যেটা বললাম জার্নালিজম ডিপার্টমেন্টের এই মেয়ে, এই চারজন গত এপ্রিলে কাদরি, হ্যাঁ, কাদেরির যে ওয়াইফ আপনার আবেদাতুল ফাতিমা, এই আবেদাতুল ফাতিমারে গত 2 বছর ধরে ট্রাই করেছে জঙ্গি বানানোর জন্য, বানাতে পারেনি, শেষ পর্যন্ত কিন্তু রাজি হলো। কেন, ওই যে মুসার ওয়াইফ আজকে যে আপনার এই যে সারেন্ডার করলো গতকাল, হ্যাঁ, ওই মুসা আপনার তার হাজবেন্ডকে আপনার জঙ্গিতে রূপান্তর করেছে 2014-এ। এই ফুল ফ্যামিলি, আপনি নারী শিশুর কথা বলছেন তো, এই এপ্রিলে তারা বাইয়াত না বলে শব্দটা, আপনার শপথ, এই এপ্রিলে তারা এসে শপথ নিল, তারা পুরো পরিবার হিজরতে বেরিয়ে গেল। 14 বছরে যে শিশুটার বা কিশোরটার লাশ আজকে পুলিশ উদ্ধার করলো, তার ভাইটা কিন্তু কাস্টাডিতে আছে, হ্যাঁ, তার ভাইকে আমরা ওই যে আপনার আজিমপুরে থেকে ধরা হলো। ওই বলেছে তার এই ছেলে ক্লাস 8-এর এই আপনার মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, তো এরা এমনভাবেই মা, বিশেষ করে বাবা তাকে এমনভাবে দীক্ষা দিয়েছে, হ্যাঁ, জঙ্গিবাদের চেয়ে এটার মানে ওই পথে না গিয়ে আর কোনো উপায় থাকে। তো এইভাবে কয়েকজন শিশু কিশোরের কিন্তু আমরা পাই, কিন্তু অধিকাংশই তরুণ। আর শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা এটা নতুন না। আর এইটাকে যে কিন্তু যখন নাকি নিজের সন্তানকে, যেমন কালকে যে মহিলা নারী আত্মঘাতী হামলা করলো, তার সন্তান ছিল সাথে, বেঁচে গেল, সে যে সন্তান, সেটাও কিন্তু প্রমাণ রেখে গেছে, শেষ মুহূর্তে কিন্তু ওই সন্তানকে সে বাঁচাতে চেয়েছে। যখন সে নিজে সুইসাইড বেস, যখন সে তার সুইচটা টিপে এক হাতে, আরেক হাতে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, শেষ মুহূর্তে কিন্তু বাচ্চাটাকে বাঁচাতেই চেয়েছে। হ্যাঁ, তো এরা হয়েছে আপনার ওই যে আপনার ওর মানসিকতাটা ওই রকমভাবে গ্রো করেছে, কিন্তু বাকিরা যে মনে প্রাণে জঙ্গি হয়েছে তা না, আনালে শেষ পর্যন্ত আপনার সারেন্ডার করতো না, মানে পরিস্থিতি বাধ্য করেছে। ফ্যামিলিটা, এখানে ফ্যামিলির রোলটা খুব বড়, যেটা ডক্টর নেয়াল করিম ভালো। আচ্ছা, আমি একটু আপনার কাছে শুনি যে পিন্টু যে কথাগুলো বললো, যে এই যে পুরো পরিবার জুড়ে একসাথে এরকম শপথ নিয়ে জঙ্গিবাদে চলে যায়, বা এই যে কিশোর, যে ছেলেটা মারা গেল কালকে, তার যমজ ভাই কিন্তু আজিমপুর থেকে ধরা পড়ে এখন পুলিশের কাস্টাডিতে আছে। কিন্তু মানে কিভাবে, মানে মনোবিজ্ঞানটা কি এখানে আসলে? উনি বলছিলেন, আমি শুনছিলাম, আমি নিজেও অবাক হয়ে যাই। মানে আমাদের ঘরে সংসারে আমাদের বাবা মারা বা আমরা যারা শিক্ষকতা করি, আমরাও ছাত্রদের এরকম করে বুঝাতে পারি না, এই যে যারা নাকি জঙ্গি কর্মকাণ্ডে নিয়োজিত, তাদেরকে কারা উদ্বুদ্ধ করে, কারা মানে মাস্টার মোটিভেটেড, হ্যাঁ, এরা কারা, কি বলে তাদেরকে এই পথে আনে, এটা কিন্তু সত্যি, এটা মানে তলিয়ে দেখা দরকার। মানে মনে করেন ওই যে সোনার চোরাচালান যারা করে, তাদেরকে না ধরে ইনভেস্ট কে করেছে তাকে কিন্তু আজ পর্যন্ত ধরা হয়নি। তেমনি আমি মনে করি এদেরকে কারা উৎসাহিত করছে, কি মন্ত্র দিচ্ছে, যারা নাকি মৃত্যুর ঝুঁকি নিয়েও এ পথে এসছে, এবং এরা যে বোঝে না তা না, বোঝে, কিন্তু কি বলে এদেরকে উদ্বুদ্ধ করছে, প্রলুব্ধ করছে, প্ররোচনা করছে, সেটা
বা সত্যি আমি মনে করি জানা দরকার ওটা, ওখানে উৎসটা জানতে পারলে তাহলে এরা কোনো ফ্যাক্টর না, এরা তো জাস্ট আজ্ঞাবহ। এদেরকে উদ্বুদ্ধ করছে, এই উদ্বুদ্ধ যারা করছে কিসের উপর ভিত্তি করে করছে, কি কি প্রলোভন দেখাচ্ছে, এটা কিন্তু জানাটা খুবই জরুরি, না হলে কিন্তু হবে না। পৃথিবীতে সব সমস্যাই আছে, মাত্রাগত পার্থক্য আছে দেশে দেশে। এখন কথা হচ্ছে আমাদের এখানে বিশেষ করে হোলি আর্টিজানের পর থেকে সরকার নড়ে চড়ে বসেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের একটা ভূমিকা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একদিনে হয়নি, এগুলো অনেক আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে এসছে। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা কিন্তু অনেক কিছু তলিয়ে দেখি না, ভেবে দেখি না, যখন যেখানে যা বলে। আর আমাদের কিছু প্রত্যেকের মনে দুর্বলতা আছে, সেটা ওবামা থেকে, প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে বর্তমানে যে শিশুটা আছে তার মনেও দুর্বলতা আছে। এই দুর্বলতাবশত আমরা অনেক অনেক জায়গায় অনেক কিছু শুনি, অনেক বয়ান শুনি, কিন্তু শোনার এগুলি যৌক্তিকতাটা খোঁজার চেষ্টা করি না। তাতে কিন্তু সবাই তো বোঝার ক্ষমতা একরকম না, অনেকে প্রলুব্ধ হয়ে যায়। এই যে যারা প্রলুব্ধ হচ্ছে, আমি তো বলছি আমি নিজে শিক্ষকতা করি, আমরা ছাত্রদেরকে অতটুকু উদ্বুদ্ধ করতে পারি না, এত বলি, তারপরে তারা শোনে। কিন্তু এরা এই যে মৃত্যুর ঝুঁকি নিচ্ছে, কি এমন তাদেরকে বলছে, কারা বলছে, কি কারণ, কি প্রলোভন দেখাচ্ছে, এটা কিন্তু জানার উৎসটা বের করাটা খুবই জরুরি হয়ে পড়েছে এই সময়ের পরিপ্রেক্ষিতে। জি। আচ্ছা, আপনার কি কোনো ধারণা আছে যে আসলে এই যে মোটিভেশনটা কিভাবে আসলে এত মোটিভেট করা সম্ভব? নিজের জীবন, সন্তানের জীবন, ভাইয়ের জীবন, কারো জীবনের কোনো দাম নেই তাদের কাছে। পরকাল না, সেটা তো ওই আমাদের হ্যাঁ, সাইকোলজিক্যাল একটা ব্যাপার তো আছেই। তাই আমি মনে করি যে এর সাথে আমাদের পারিপার্শ্বিকতা এবং সামাজিক যে সমস্যাগুলো সেগুলো কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। তবে আইডিওলজিগুলো কিন্তু একদম আজকের নয়। আমরা জানি যে আজকে যে ধরুন জেহাদের মতবাদ যেগুলো আছে বিশ্বে, এবং বিশেষ করে মুসলমানদের মধ্যে, সেটা আপনি সালাফি বলেন, ওয়াহাবিজম বলেন, সেগুলোর সাথে নিয়ে আপনার মওদুদির জিহাদ বা আল বান্না ইজিপশিয়ান, হ্যাঁ, ইসলামিক ব্রাদারহুড, এগুলো থেকে ইভলভ করে আমরা দেখেছি আল কায়দা থেকে নিয়ে এখন আইএস পর্যন্ত আসছে। বেসিক্যালি তারা চাচ্ছে যে তাদের ফিলসফি হচ্ছে যে ইসলামী বিশ্বে, আমরা যেটা বলি যে রোজা, নামাজ, হজ, জাকাতের সাথে আপনার জেহাদ একটা ফার্জ করে দিয়েছে। জেহাদ তোমাকে করতেই হবে, এবং সেটা করতে হবে এমনকি ওইসব মুসলমানদের বিরুদ্ধে যারা তোমাকে বাধা দিবে, এবং বিশ্বজুড়ে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, যেখানে তারপরে হয়তো চিরদিনের জন্য শান্তি বিরাজ করবে, শান্তি লাগে। কিন্তু সেটা যে ব্যর্থ হতে বাধ্য, সেটা আমরা তো বারবার দেখছি। এবং ইসলামে কিন্তু নতুন নয়, একদম আমার রাসূলুল্লাহর পরে পরে থেকে যে সংগ্রাম শুরু হয়েছে, যে সংঘাত শুরু হয়েছে, হযরত উসমান, আলী থেকে নিয়ে আমরা দেখেছি উমাইয়াদের সময়, এই যে শব্দটা আসাসিন শব্দটাই কিন্তু আপনার মধ্যপ্রাচ্য থেকে আসছে, যে তাদের যারা বিরুদ্ধবাদী তাদেরকে হত্যা করতে হবে। তো এখন বাংলাদেশেও এটা আসছে। আমরা ইসলামী কি এটা জাস্টিফাইড করে হ্যাঁ, যে যারা এই আমার বিরুদ্ধবাদী তাকে এবং হত্যা সেটা করতে হবে? সেটা সেটা দেখেন এখন আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে না? নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এটি দেখেন আপনার ইনফেকশাস ডিজিজের মতো, এটা ছড়াচ্ছে। শিয়া, সুন্নি, সুন্নির মধ্যে বেরেলভি, ওয়াহাবি, নানান ফেরকা করে, এবং প্রত্যেকেই বলছে যে আমিই সত্য, আর বাকি সবকে কোএক্সিস্টেন্স নাই, যে বাকিরাও যে ওকে আমি সত্য কিন্তু তুমিও থাকতে পারবা, এটা না। আমি সত্য, এবং আমার সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি ভায়োলেন্স করতে হয়, যদি হিংসাত্মক কার্যকলাপ করতে হয়, আমি সেটা করব। এই যে একটা ধারণা, এই ধারণাটা কিন্তু স্প্রেড করছে। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি, কালকের ঘটনা, এর আগেও যদিও জঙ্গি, আপনি বলেছেন যে নারীরা জঙ্গিতে আসছে, কিন্তু এটা যে এত বেশি বিস্তার লাভ করেছে এবং এত প্রকট, সেটা কালকের ঘটনায় আমরা পেলাম। কিন্তু বোকো হারামের ক্ষেত্রে নাইজেরিয়াতে বা সিরিয়াতেও আমরা দেখেছি যে বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে, কারণ বাচ্চাদের উপরে হয়তো নজরটা কম, তারা সুইসাইড বম্বার হিসাবে তারা গিয়েছে, এবং জাস্ট লাইক নাইজেরিয়াতেও এরকম হয়েছে যে দে আর লাইক গিনিপিক্স, দে আর গোয়িং, বাট দ্য রিমোট কন্ট্রোলটা কিন্তু অপারেট করছে বাইরে থেকে একজন। হ্যাঁ, কতটুক নিষ্ঠুর হতে পারে, সে বাচ্চাও হয়তো জানে যে সে মরবে, অথবা সে জানেও না, তো কিন্তু তাকে হত্যা করা হচ্ছে। এমনকি সেদিন সিরিয়াতে না কোথায় দেখা গেল যে একটা বাবা তার 2 মেয়েকেই পাঠিয়ে দিয়েছে, সে নিজে মরে নাই, 11 বছর আর 9 বছরের বাচ্চাদেরকে এইগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে তো আমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা লিমিট পর্যন্ত কাজ করতে পারে, তো তারপরে কিন্তু আমাদের জনগণকে রুখে দাঁড়াতে হবে এইসব আইডিওলজির বিরুদ্ধে।
এবং যেটা প্রফেসর নেহাল করিম বললেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক প্রচার কার্য চলছে এবং বরঞ্চ তাদের প্রচার কার্য অত্যন্ত মানে অর্থের দিক দিয়েও যথেষ্ট এবং আমি নিজেও আপনি ইউটিউবে গেলে শুনবেন অনেক বয়ান, হয়তো অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবেও তারা অন্য ধর্মের বিরুদ্ধে বলা বা অন্য মতবাদের বিরুদ্ধে বলা এবং তার পক্ষে যে মানে নানানভাবে জনগণকে উস্কায় দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবং তার সাথে যখন আমি দারিদ্র, অশিক্ষিত, অশিক্ষা, কুশিক্ষা এবং কর্মহীনতা এগুলোকে যোগ করি, তাহলে কিন্তু বাংলাদেশ বিকামস একটা মানে ওদের তরফ থেকে একটা আইডিয়াল গ্রাউন্ড, মানে উর্বর ভূমি একদিকে এখানে উর্বর, বিস্তারের জন্য। হ্যাঁ, একদিকে যখন আমাদের পজিটিভ যেটা আছে, আমাদের মাল্টি রেশিয়াল, একটা কালচারাল, একটা হাজার বছরের ঐতিহ্য যেরকম আছে, একই সঙ্গে এইসব জিনিস যখন আসছে, এসে মিক্স হচ্ছে এইসব জিনিসগুলো আমাদের সমাজে, তখন কিন্তু আমাদের শঙ্কার জায়গাটাও বাড়ছে, বেড়ে যায়। তো এখন স্বস্তি আছে এই জন্য যে প্রায় অধিকাংশ ক্ষেত্রে অ্যাকসেপ্ট হলি আর্টিজান বা দুই একটা ছাড়া আমরা কিন্তু তাদেরকে স্টপ করতে পারছি ঘটনা ঘটার আগে। কিন্তু কতবার করব? এখন বাংলাদেশে আপনি জানেন একটা হলি আর্টিজান বাংলাদেশের অর্থনীতি এবং আমাদের সমাজের বিরাট বড় একটা ধাক্কা। ধাক্কা। এরকম যদি প্রধান আকাশটা যদি আরও এই ধরনের হয়, তখন কিন্তু দেশের জন্য একটা বিরাট সংকট আমার মনে হয় সামনে আসবে। জাহিদুল হাসান, এই যে যেমন আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জঙ্গি মারজান এবং জিয়া তাদের নজরদারিতে খুব শিগগিরই ধরা পড়বেন, মানে এটা কেমন ধরনের টার্ম যে নজরদারিতে শিগগিরই ধরা পড়বে, এরকম কথা কিন্তু আমরা প্রায়শই শুনি। আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি তো ঠিকই আছে, কিন্তু একদম নজরদারিতে ঘোষণা করে শিগগিরই ধরা পড়বেন, এটা একটু কেমন এগুলো ওই পর্যায় থেকে না বলাই ভালো আমি মনে করি। ধরা পড়লে ধরে নিয়ে আসুক, ধরা পড়বে এই আশ্বাস মানে আমরা স্বস্তি পাই। হ্যাঁ, কিন্তু এটা এক ধরনের স্বস্তি দেওয়ার জন্যই বলে তারা ধরা পড়বে। এটা এটা বলার কারণটা হলো, আমি বলি আপনাকে, এই যে গতকালের ঘটনাটা, এটার শুরুটা কিন্তু আপনার আজিমপুর থেকে। তো আজিমপুরে আপনার সেপ্টেম্বরের 10 তারিখের ঘটনা থেকে পুলিশ আপনার মুসাকে খুঁজতেছিল। মুসার খুঁজে অভিযান ছিল। খুঁজতে তারা কিন্তু আপনার এই কি আশকোনার ওই খবরটা পেল। আর মারজানের কথা যদি বলি, আমি যতদূর জানি পুলিশের লোকজনই আগে বিভিন্ন সময় যেটা বলেছে যে গোয়েন্দা জালের মধ্যেই আছে, হয়তো আরও ভেঙে বলতে পারছে না। জি। হ্যাঁ, আর জিয়ার কথা যদি বলি, আপনার জিয়া আর মারজান বা এটা কিন্তু আবার দুটো আলাদা, টোটালি আলাদা গ্রুপ। আপনার এই যে মারজানদের বা আপনার এই যে তথাকথিত আপনার যাদের আইএস বলছি, 90 জেএমবি এখন এটা যেটা সরকার 90 জেএমবি বলছে। হ্যাঁ, কেন বলছে আমি এটা জানি না, কিন্তু 90 জেএমবি জঙ্গি সংগঠন হলে এটা কিন্তু নিষিদ্ধ করে নাই বাংলাদেশে, কিন্তু জঙ্গি সংগঠন সব নিষিদ্ধ হচ্ছে, আপনার এই 90 জেএমবি কিন্তু নিষিদ্ধ হয় না। যাই হোক, এটা আইএস এর অনুসারী এই 90 জেএমবিরা। আর জিয়া কিন্তু আপনার আরও সুদক্ষ, আরও পারদর্শী, কারণ আর্মির মেজর ছিলেন। এই ওনার তরিকাটা আবার ওই আল কায়দা ওরিয়েন্টেড। আচ্ছা। হ্যাঁ, আর ইয়ারা হলো আপনার আইএস ওরিয়েন্টেড। মারজানরা হলো 90 জেএমবি বা আইএস এর অনুসারী। এখন হয়তো হয়তো পুলিশের কাছে ওই খবর আছে যে সে কোন এলাকায় আছে, হ্যাঁ, যে ওইটা হয়তো ডিমার্ক করতে পেরেছে, কিন্তু মারজানেরটা আমি আরো দূর জানি অলমোস্ট তাদের নজরদারিতে না, শুধু জালের ভিতরই আছে। যাই হোক, এই হোম মিনিস্টার এগুলো বিভিন্ন সময় বললে আমাদের হয়তো আশ্বস্ত করার চেষ্টা করবেন, কিন্তু পয়েন্টটা সেখানে না। পয়েন্টটা হলো, আপনি একজন, যেটা উনি বলছিলেন, একজন মারজান ধরবেন বা 10 জন মারজান আরেকজন রিপ্লেস ধরবেন। করবে। এক তামিম চৌধুরী, এই গল্পটা যদি বলি আপনাকে, তাহলে আপনার একটু ইজি হবে। এই গুলশান হোলি আর্টিজানের ঘটনাটা এই জুলাই মাসে ঘটলো। এই ঘটনা নভেম্বর ডিসেম্বরে ঘটানোর কথা। আপনি দেখেন, আপনার মনে থাকার কথা, এই হোলি আর্টিজানের আগে আমি লিখলাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ডেইলি স্টারে। হ্যাঁ, ব্যানার স্টোরি করলো। তার মানে কি, আমি তো আর হাওয়া থেকে লিখি নাই, ইনফরমেশন ছিল, ইনফরমেশন আসছে আমার কাছে। ইনফরমেশন আসে থেকে ইন্টেলিজেন্স, নানান গ্রুপ, বিভিন্ন জন থেকে তো আসে। এরা আমাদের ইন্টেলিজেন্সের কাছে কিন্তু খবর ছিল এরা বড় ধরনের ঘটনা ঘটাবে, ইভেন কোনো একটা টেলিভিশন স্টেশন উড়িয়ে দেবে, এই ধরনের চিন্তাও ছিল ভিতরে ঢুকে। যাই হোক, সেই গ্রুপটাকে ডিস্ট্রয় করতে পেরেছিল পুলিশ। এটা এনকাউন্টার বলেন, ক্রস ফায়ার বলেন, এটাকে আইডেন্টিফাই করে শেষ করে দিয়েছিল ওই গ্রুপটাকে, যে 5-7 জনের। এই আতঙ্কের জায়গাটা হলো না হয়ে জুলাইতে 6 মাসের মধ্যে ওই রকমের আরেকটা গ্রুপ কিন্তু এই তৈরি তৈরি করে করে ফেললো। হ্যাঁ, যে কারণে আপনার এই
হোলি আর্টিজেনের ঘটনা ঘটলো। এই হোলি আর্টিজেনের ঘটনাটা যদি না ঘটে, আমরা তো স্বীকারই করি না এই দেশে আপনার জঙ্গিবাদ আছে ভাই। জঙ্গি আছে। এই যে জঙ্গি আছে মানে কি, আমাদের বড় বড় দল বা আমরা বিভিন্ন জন তো বলেছি যে ধরে ধরে সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা বলেছি না? এই যে ধরনের সহানুভূতি বা ধরনের সহমর্মিতা তো তৈরি করেছি এই সময়। এবং এক ধরনের সামাজিক তো গ্রহণযোগ্য ওই জায়গাটায় একটা আপনার টার্নিং পয়েন্ট, হোলি আর্টিজান আমাদের এত বড় একটা ঘটনার পর আমাদের স্বীকার করতে হলো। নয়তো আপনি দেখেন 2012-এ আপনার গালিব ধরা পড়লো, বড় জঙ্গি, এক আর্মি অফিসারের ছেলে। আমি আজকেও আমি জাপান থেকে একটা মেল পেলাম, আর্মির এক এই ক্যাপ্টেন, সে মিসিং, সে আপনার সিরিয়া চলে গেছে। তা আমার কাছ থেকে তারা তথ্য নিতে চেয়েছিল আমরা বাংলাদেশ তার সম্পর্কে কিছু জানি কিনা। তা আমি যতদূর জানি যে ওজাকি সাইফুল্লাহর নাম শুনেছেন হোলি আর্টিজানের ওই সময়, ওই যে সে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোথায় হ্যাঁ, যেন বাড়ি, হ্যাঁ। তো জাপানি হুম। নাগরিক, সে তাকে স্পন্সর করে নিয়ে গিয়েছিল। এখন সে তো সিটিং অফিসার, চাকরি ছেড়ে দিয়ে ওখানে চলে গেছে। তো এমন বেশ কয়েকজন ধরা পড়েছিল, তো আমরা তো পাত্তা দেইনি। তখন ইয়েই ধরা পড়লো আপনার এই যে মির্জা আমিনুল বেগ, বিশাল, সে কোকাকোলার আইটি হেড ছিল। IT হেড ছিল, হ্যাঁ, সে বসে বসে এখানে এই আইএস এর সদস্য রিক্রুট করা শুরু করেছিল। তাদের ধরেছিল, আমরা কি করেছি? পাত্তা দেইনি। এই আপনার কেয়ারটেকারের একজন অ্যাডভাইজারের ছেলে ধরা পড়লো, সুফিয়া খাতুনের ছেলে ধরা পড়লো, ডক্টর সুফিয়া খাতুনের একজন জাস্টিস সাহেবের ছেলে ধরা পড়লো, আপনার একজন সচিবের ছেলে ধরা পড়লো। হ্যাঁ, আমাদের একজন এই সিটিং সেক্রেটারি। আমি বলছি যে আমরা তখন কি করেছি, তাদেরকে হয় একটু আড়ালে আবডালে রাখা ভালো। ছাড়ার চেষ্টা করেছি, বাইরে পাঠিয়ে দিচ্ছি, অথবা ওই মামলা দুর্বল করে দিয়ে অন্তত জামিন যেন পায় ব্যবস্থা করেছি। সিরিয়াসনেসটা ছিল না। সিরিয়াসনেসটা আমার এসেছে এই যে হোলি আর্টিজানে এই 20 জন 22 জন মানুষকে হত্যা করার পর। যাই হোক, শুধু এরপরে 20 তো জন আমরা 22 জন মানুষ হত্যা না, তো হলিয়ার্টি আমাদের পুরো বাংলাদেশকেই তো ঝুঁকির মুখে ফেলে দিল। হ্যাঁ, একজন ফরেনার ওখানে অর্থনৈতিকভাবে 17 জন নানা- বিদেশিকে আপনি হত্যা করেছেন বেছে বেছে। আমি বলছি যে এই জায়গাটা আমার শেষ পর্যন্ত হলো আমরা স্বীকার করেছি। এটা একটা বড় আপনার মোড় ঘোরা, আমার সরকার স্বীকার করতো না এই জায়গায়। আরেকটা জিনিস আমি মনে করি যে এটাও নজর দেওয়া উচিত, যে এই যে আমাদের থেকে তো অনেক বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে পাকিস্তানে, কিন্তু পাকিস্তান মিলিটারি কিন্তু ভীষণ শক্ত অবস্থানে। আমার জানা মতে পাকিস্তান মিলিটারি থেকে কোনো সৈনিকের কথা আমি জানি না, কিন্তু অফিসার আর্মি ছেড়ে গিয়ে জঙ্গিদের দলে যোগ করেছে এবং নেতৃত্ব দিচ্ছে, এই ধরনের ঘটনা আমার জানা মতে নেই। না, কিন্তু হ্যাঁ, আপনি যেটা বলছেন কিন্তু ডাইরেক্ট নেই, কিন্তু বাংলাদেশে- টোটাল প্যাট্রোনাইজেশনও কিন্তু না, পাকিস্তান সেটা আর্মি আরেকটা, তো সেটা আছে। তো একদম পলিটিক্যাল লেভেলে এটা ওখানে না, আমার দেশেও তাদের আমার নাক দেশে, গলানো কিন্তু আছে। আমি বলছি আমার যে দেশে আমি আসতেছে তারা। আমার আর্মির কথা আমি বলছি যে যখন মেজর জিয়া, এখন আর শুনছি কি নাম বললেন, মেজর জাহেদ, এখন আপনি বললেন আরেক ক্যাপ্টেন একজনের কথা, মহিবুর রহমান। তো এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমার মনে হয় যথেষ্ট সময় আছে আমাদের আত্মবিশ্লেষণের, যে শুধুমাত্র সামরিক মানে আর্মি নয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, কারণ একটা এইসব জঙ্গিদের কিন্তু একটা ইয়ে হচ্ছে টু পেনিট্রেট, তারা ইন্টেলিজেন্সে পেনিট্রেট করবে, তারা সিকিউরিটি ফোর্সেসে পেনিট্রেট করবে, করে ওখানে ইনফ্লুয়েন্স করাটা অনেক বেশি তাদের কার্যকর। ইসি লাইক যে বলছেন আপনি, জিয়া তো এখন নেতৃত্ব যদি দিতে থাকে, সে নেতৃত্ব অনেক বেশি ইফেক্টিভ হবে দেন ওই তামিম চৌধুরী, যার তাদের হ্যাঁ, কারণ তার তো ট্রেনিং এখন এই ব্যাপারেও কিন্তু আমাদের এমনকি তারা অনেক ভিতরে, হয়তো সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, এগুলোর ভিতরে হয়তো তারা ঢুকে গেছে। এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যখন এইসব ধারণা ঢুকতে থাকবে, তখন কিন্তু বাংলাদেশের মতো একটা মানে জাস্ট স্বল্পোন্নত জাস্ট উঠে আসছে আমরা, সেখানে কিন্তু একটা বিরাট প্রশ্ন ঝুঁকির মুখে। জি, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরবো আলোচনা। একজন দর্শক আছেন টেলিফোনে, ফোন নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি চট্টগ্রাম জেলার পটিয়া থানা থেকে কারণ বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, জঙ্গিবাদের উত্থান এটা যে কোনো একটা রাজনৈতিক দলের জঙ্গিবাদের উত্থানের জন্য দায়ী, এবং এটা দমন করতে হলে সব রাজনৈতিক শক্তিকে এক হতে হবে। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা বাংলাদেশের বিরোধিতা করছিল, এদের একটা রাজনৈতিক দল আছে, তারা এটার পৃষ্ঠপোষকতা করে, এবং বিএনপি তাদের উপর বর করে চলে। এবং বিএনপি এই যাবৎ হোলি আর্টিজানে যারা নিহত হয়েছিল জঙ্গি, তাদের ব্যাপারে এরা বলছে যে এরা ভালো ভালো ছেলেগুলি সরকার মেরে ফেলতেছে। তো এইভাবে জঙ্গিকে এটা প্রশ্রয় দেওয়া হয় না?
জি, আপনাকে অনেক তাদেরকে ধন্যবাদ। তাদেরকে এটা হিসাব করতে হবে না। জি। আওয়ামী লীগ এবং এই সরকার তো এটা একার করা সম্ভব না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। বিরতির পরে উত্তর জানার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম জঙ্গিবাদের যেই বিস্তার এবং সেটা যেভাবে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেই সংখ্যা থেকে আমরা কতটা বেরোতে পারবো, কীভাবে পারবো সে নিয়ে ডক্টর নেহাল করিম, বিরতির আগে জাহিদুল হাসান বলছিলেন যে, এবং জনাব ইশফাক ইলাহি চৌধুরী বলছিলেন যে আগে ধরেন গরিব মানুষদের মোটিভেট করা একটা সহজ কাজ ছিল, কিন্তু এখন দেখছি যে সমাজে প্রতিষ্ঠিত ভালো স্কুলে বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা কারো বাবা ডাক্তার, কারো বাবা আর্মি অফিসার বা বিচারপতি, এরকম মানে সবাই এই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ফলে এই যে আপনি যে মোটিভেশনের কথা বললেন, সেই মোটিভেশনের তো একটা হলো যে গরিব মানুষ আছে, ঠিক আছে তুমি মারা গেলে বেঁচতে যাবে, কিন্তু যাদের নাকি এই ইহকালেই সব কিছু আছে, তারাও এত সহজে মোটিভেট হয়ে যায় কীভাবে? এটা হচ্ছে পারিপার্শ্বিকতা, তাদের মন মানসিকতা এবং পরিবারের মধ্যে যদি পারিবারিক বন্ধনটা যদি দৃঢ় না হয়, সঙ্গত কারণে অ্যাটেনশন ডাইভার্ট হবে, এবং অ্যাটেনশন যদি ডাইভার্ট হয় তখন তারা কার সাথে কার সংস্পর্শে আসছে, কোথায় যাচ্ছে, এরকম অনেক জায়গায় দেখা গেছে যে যারা নাকি এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করে তারা কিন্তু অবজার্ভ করে কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, কোথায় সময় দিচ্ছে, কোথায় বসে আছে, তাদের কাছেই যাবে। সবার কাছে কিন্তু সবাই যায় না। আমাদের এখানে যারা মানে ভিক্ষে করে তারাও কিন্তু সবার কাছে ভিক্ষে চায় না, বোঝে, ওই সাইকোলজিটা বোঝে। তো সেটা যেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে এদেরকে যে মোটিভেট করে, প্রথমত হচ্ছে পারিবারিক বন্ধনটা দৃঢ় না। বাবা মা যে কোনো কারণে হোক ব্যস্ত আছেন বা সময় দিতে পারছেন না, সন্তানরা যে মানে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সন্তানের প্রতিদিনের হাত খরচ যদি বেড়ে যায় ক্রমান্বয়ে, তাহলে এটা খোঁজ নেওয়া উচিত। সেটা একটা ব্যাপার। এটা মাদকও নিতে পারে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে তার যদি কাপড় চোপড়ের বেশভূষায় চাল চলনে যদি পরিবর্তন আসে, তাহলেও সেটা খোঁজ নেওয়া উচিত। আমি যেটা দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবাই পোশাকে একটা পরিবর্তন এসছে, অবয়বে একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা তো আসা উচিত হয়নি। কেন আসলো, কার দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা আসলাম, এগুলো কিন্তু আমাদের ভেবে রাখা উচিত। এই যে আমি এই যে মিডিয়ার কথাও বলবো, কোনো একটা ঘটনা ঘটলে মিডিয়া এটা নিয়ে ওই দিন রাতে আলোচনার অনুষ্ঠান করবে। আমি মনে করি এগুলি সবই সামাজিক সমস্যা, সারা বছর ধরে চলতে থাকবে। কাজে প্রতিনিয়ত এক একটা সমস্যা নিয়ে আমাদের আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করা উচিত। সেটা আমরা মানে যে কোনো কারণে হোক করতে পারি না বা করা হয় না। কাজেই এইখানে যে এই যে সমাজে যে একটা পরিবর্তন আসছে নারী পুরুষ নির্বিশেষে, বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে কেন আসছে, আমি তো মনে করি এগুলির উপর আলোচনা করা উচিত। আমাদের এখানে তো গবেষণা নেই, কাজে ওই কথা বলবো না, তবে এটা অন্তত পর্যবেক্ষণ করা উচিত। আজকে আমার বাসায় আমার যে সন্তান আছে বা আমার যে আত্মীয় স্বজন আছে, তাদেরও যদি আচার আচরণে পরিবর্তন দেখি, পোশাক আশাকে পরিবর্তন দেখি, তাহলে আমাকে এটা সঙ্গত কারণেই অ্যালার্ট হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এরকম বিপর্যয় আসবে। কারণ আমার তো সর্বক্ষণ আমার সন্তানের পিছে বা আমার পরিবারের সদস্যের পিছে লেগে থাকা সম্ভব না, সব জায়গায় যেতে পারবো না, কারণ আমার নিজেরও কাজকর্ম আছে। কাজে এইখানে এটা আমি মনে করি প্রতিটি ঘরের, প্রতিটি পরিবারের, সরকার সব কিছু পারবে না, সরকারের অনেক কাজ আছে, আমরা সরকারের উপর ডিপেন্ড করাও ঠিক হবে না। তবে আমি মনে করি আমাদের যেসব সামাজিক প্রতিষ্ঠান আছে সেগুলো, যেমন আমাদের এখন বিশ্ববিদ্যালয় নিয়ম করেছে যে ওই রোল কল করতে, তো রোল কল করার আবার একটা ঝামেলা হচ্ছে যে 15 মিনিট 50 মিনিটের মধ্যে যদি 15 মিনিট রোল কল করতে চলে যায়, তাহলে আমি কি পড়াবো? এক, দুই হচ্ছে আবার 10 দিন না আসলো বা 7 দিন না আসলো, এটা রিপোর্ট করতে হবে। তো এত যদি কাজ বেড়ে যায় তাহলে তো আর অন্য কোনো কিছু হবে না। আমি মনে করি এই যে আমাদের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এখানে যখন নাকি বয়ান দেয়, মানে অনর্থক অনেক কথা বলে ফেলে, আমি মনে করি প্রয়োজনীয় অংশ
বলে তারপরে ওগুলো শেষ করে দেওয়া উচিত। এই অনেক কিছু বলে, এত বলার সময়ও নষ্ট করা উচিত না। এবং সেই সাথে যারা নাকি বসে থাকে, আমি দেখেছি নামাজ পড়ে অনেকে কিন্তু চলে যাচ্ছেন, আবার অনেকে বসে থাকছেন। এখন তাদের সময় আছে। এখানে আমাদের এগুলো বুঝতে হবে যে ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা উচিত, জঙ্গিবাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত। কারণ এইখানে প্রচুর মানুষ যায়, বিশেষ করে শুক্রবারে জুম্মার সময় যাচ্ছে বা সারাদিনই 5 ওয়াক্ত। ওইখানে যদি সরকার থেকে বা ধর্ম মন্ত্রণালয় থেকে বা বায়তুল মোকরম থেকে যদি সমস্ত ওই যে ধর্মীয় প্রতিষ্ঠানে বা মসজিদে বা এই মুয়াজ্জিনদেরকে যদি বলে দেওয়া হয় জঙ্গিবাদের নেতিবাচক দিকগুলো বলে, তার আমি মনে করি মানুষ অনেক উদ্বুদ্ধ হবে, যার যার ঘরে অন্তত সেই মানে বার্তাটা পৌঁছবে। এই যে আজকে যে আমাদের পোশাক আশাকে পরিবর্তন, এটা কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বয়ানের মধ্যে দিয়ে এসেছে বলে এই পরিবর্তনগুলো এসছে। পাকিস্তান আমলে কিন্তু আমি 70-এ, তখনও আমরা গ্রোন আপ স্কুল কলেজে পড়ি, তখন কিন্তু ঢাকা শহরে একটা মহিলাকে হিজাব পরতে দেখিনি। কেউ বলতে পারবে না দেখেছে, কেউ বলতে পারবে না। 2-1 বোরকা পরতেন যারা নাকি ইউপির থেকে এসছে, আর ঢাকাইয়া কিছু ওই রিক্সায় চড়ে চারিদিকে শাড়ি পেঁচিয়ে রাখতো। এগুলো আমাদের নিজের চোখে দেখা। এখন কথাটা হচ্ছে আমাদের আলোচনা করে তো এগুলো হবে না, এগুলো উদ্বুদ্ধ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং সেই সাথে প্রতিনিয়ত যত ধরনের সামাজিক সমস্যা আছে সেগুলো মিডিয়াতে এগুলো আলোচনা করতে হবে, তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে। এমনি আমরা এখানে বলে এটা হবে না, সরকার এগুলো কিছু করতে পারবে না। জনাব ইশফাকুল চৌধুরী, উনি একটা কথা বললেন যে অনেকে নামাজ পড়ে মসজিদে বসে থাকে, এবং আমি কয়েকটা কেস স্টাডির কথা জানি, যেমন নামাজ পড়ে মসজিদে বেশি সময় দেয়া কিন্তু হলো এই মোটিভেশনের ইয়েতে চলে যাওয়া। মানে মসজিদটা তো খুব একটা মানে এই জঙ্গিবাদের যারা মোটিভেটেড তাদের জন্য মসজিদটা খুব একটা নিরাপদ জায়গা, এবং তারা কিন্তু এটা বাংলাদেশেও হচ্ছে, বিদেশেও হচ্ছে, এবং এটা ঠিকই কথা। এবং সরকার ধরেন আমাদের বহু বছর থেকে হচ্ছে যে এই মসজিদগুলো বিটুইন ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের নামাজ একটা বিরাট অংশ বাকিতে, এগুলোকে আমরা কেন প্রাইমারি স্কুল হিসেবে ব্যবহার করতে পারি না? প্রাথমিক শিক্ষা সেটা বয়স্কদের শিক্ষা কেন্দ্র হিসাবে এগুলো কিন্তু হয় না, এগুলো হয় না এখানে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে সুপারভিশনও নাই যে কি আলোচনা হচ্ছে। সবাই ধরে নেয় যে এখানে এনারা ধর্মীয় আলোচনা করছে, কিন্তু সেখানে নামাজের পরে সুচতুরভাবে সেখানে জঙ্গি ছোট ছোট গ্রুপ করে হয়। দেখেন আপনার এই হোলি আর্টিজানের পরে বেশ কিছুগুলো ভালো সিদ্ধান্ত আসছিল যে আমরা শুক্রবারের মসজিদে মাঝে মাঝে আমরা জঙ্গিবাদ সম্বন্ধে বলবো। আমি যে মসজিদে জুম্মার নামাজ পড়ি সেখানে 1 সপ্তাহ হয়েছে, কিন্তু ওইটুকুই। এটাকে আর কখনো আর গত 6 মাসের মধ্যে এটা আর হয়নি। তো গ্রামেগঞ্জে এখন আমি এই গত 16ই ডিসেম্বরে আমি কুমিল্লা ছিলাম। কুমিল্লায় একটা মানে আমি ক্যান্টনমেন্টের পাশেই একটা মসজিদ থেকে আমি ওয়াজ শুনতেছি। অসংখ্য মানে আপনি যদি কাফের মুশরিকদের গালাগালি করেন সেটা কার উপরে পড়ছে? হিন্দু বৌদ্ধদের উপরে পড়ছে বাংলাদেশে। কাফের মুশরিক তারাই। তো এখন এই যে বলেই চলছেন, এবং আমার ধর্মের মাহাত্ম্য বলতে গিয়ে যে অন্য ধর্মকে আমি খাটো করা, সেগুলো কিন্তু তারা জেনে বা অজানা, তাদের অজান্তে তারা হয়তো জিনিসটা বুঝতেছেই না, কিন্তু প্রচার তো হচ্ছে, মাইকে সেগুলো চলে যাচ্ছে অনেক দূরে, এবং সেগুলো হয়তো আমাদের একজন হিন্দু প্রতিবেশীও শুনে সে হজম করছে। তো আমরা যে নাসিরনগরের ঘটনা দেখলাম যে একটা সামান্য একটা অনেকটা এটা তো ইয়েই ছিল, একটা ভুয়া খবরের উপরে ভিত্তি করে আমরা যে মন্দিরে এটা করলাম, এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশের নানান জায়গায় এখন আর ফ্রন্ট পেজে আসে না, এটা এত সহজ হয়ে গেছে। এখন আমি আপনার প্রথম আলোই বলেন বা সমকাল বলেন, এগুলোর পিছনের নিউজ থাকে যে সুনামগঞ্জের অমুক জায়গায় 3টা মন্দির ভাঙচুর হয়েছে বা ইয়ে হয়েছে রাত। এগুলো তো আগে ওই যে উনি পাকিস্তানি আমলের কথা বলেন, আমরা তো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ওখানেই আমাদের লেখাপড়া হয়েছে। কিন্তু তখন কিন্তু এই ধরনের মানে খুব বড় জোর চৌকিদার বা স্থানীয় পুলিশ একটা লাঠি নিয়ে মোস্টলি এগেনস্ট দ্য পকেট মারতে হবে, এগুলোর উৎপাত থেকে। কিন্তু এখানে যে একটা এখন আমরা কি বলি যে 4 দফা 4 স্তরের নিরাপত্তা। আজকে ক্রিসমাস চলছে, অনেক আনন্দ চারিদিকে, কিন্তু এর মধ্যেও একটা শঙ্কা এখনো আছে। সামনে নিউ ইয়ার্স আসছে, কেন আমি 4 স্তর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেই সমাজে কেন আমি পৌঁছলাম?
সেই প্রশ্নটাই এখন আমাদের সামনে, যে আমরা কেন একটা যে বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমরা চাই নাই যে আমাদের এই বাংলাদেশে একটা এরকম বলয়ের মধ্যে আমাকে বাস করতে আবদ্ধ হবে। হয়ে থাকতে হবে। এবং দেখেন তার ওয়েন ইউ রিয়াক্ট, তার ইয়েও আসে। এখন আপনার মসজিদেও কিন্তু আপনার ওই আয়রন গেট দিয়ে আপনি ডিটেক্টর Metal detector দিয়ে যেতে ইট ইজ নট অনলি যে পূজার ক্ষেত্রে আপনি মসজিদগুলো তো আপনার প্রত্যেকটা মসজিদ এখন আপনার মানে যেগুলোতে সাধারণত ভিআইপিরা যায় ইয়ে করে, যারা অ্যাফোর্ড করতে পারে তারা ওগুলো বানাচ্ছে, ওগুলো ইরেক্ট করছে, ওয়াচম্যান লাগাচ্ছে, তার ব্যাগ নিয়ে আপনি ঢুকতে পারবেন না। তো এই যে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের মানে ঐতিহ্যকে চ্যালেঞ্জ করছে, আমাদের ইতিহাসকে চ্যালেঞ্জ করছে, এবং সেজন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইয়ে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা একদম গোড়া থেকে, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষা ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন হওয়া উচিত ছিল, যেখানে কিন্তু আমরা কিচ্ছু করতে পারিনি। একটা স্টেপ নেবেন, 1 লক্ষ লোক এসে এখানে আপনার বাইতুল মোকাররম ঘেরাও করে ফেলবে, যে আপনি তখনই আবার ব্যাকফুট করবেন। কিন্তু তাদের যে সাপোর্ট নাই সেটার প্রমাণ আমি বলি, এই যে আমার নারায়ণগঞ্জ ইলেকশনে দেখেন 99% ভোট গেছে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই। আর ওই যে দাঁড়িয়েছিলেন যে ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, 600-700 ভোট, মানে দে হ্যাভ নাথিং। তার অর্থটা কি, যে পাবলিক সাপোর্ট তাদের নাই, কিন্তু শক্তি তাদের মানে কণ্ঠ তাদের অনেক বেশি, এবং শক্তি তারা দেখাচ্ছে অনেক বেশি। কিন্তু জনগণের সমর্থন না থাকলে জনগণের সমর্থন টিকে এখানে থাকতে একটা পারে। কথা কি, হ্যাঁ, সরকারের সদিচ্ছার অভাব আছে, নিশ্চয়ই। আমাদের পলিসিগত সমস্যা আছে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু সরকার সব দিকে ব্যালেন্স দেওয়ার জন্য, তার ভোট ঠিক রাখার জন্য, তার ভবিষ্যৎ ঠিক রাখার জন্য রাজনীতির অনেক কোনো হিসাব কিছু নিকাশ, করে না। হিসাব নিকাশ কাজে এগুলি করলে তো মানে কোনোটাই ফলপ্রসূ হবে না। আর যারা করে তারা ভালো করে বোঝে যে তাদের ফাঁক ফোকর কোথাও। ওই মেটাল ডিটেক্টর যেখানে আছে তারা তো ওদিকে যাবে না। যে Come on, সুসাইড it's absolutely করবে তার useless. তো ওটা কোনো ফ্যাক্টরি না। হ্যাঁ, না 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 না, সে যেগুলি মানে এই মেটাল ডিটেক্টর দিয়ে যে আমাদের চেক করে, আর যে কিছু করতে চায় সে তো ওদিক দিয়ে যাবে না, সে তো অন্য রাস্তা অন্য কোনো দিয়ে একটা যাবে। বিকল্প রাস্তা বের এই যে করে নেবে। আজকে গুলশানে হোলি আর্টিজানের কারণে আপনার যেতে লাগে মানে 1 ঘন্টা, বেরোতে লাগে 45 মিনিট, এরকম অবস্থা হয়ে গেছে। তো এগুলি মানে দিস আর নট অ্যাট অল সলিউশন। এটার জন্য আমাদের নতুন কিছু করে ভাবতে হবে। আমি আবারও বলছি, আমাদের মানে এই যে অনর্থক মানে অপ্রয়োজনীয় বক্তব্য দেয়া, এই যে অর্থহীন বয়ান দেওয়া, এগুলোকে মানে একেবারে আইন করে বন্ধ করতে হবে। জি জি, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরবে। একজন দর্শক আছেন ফোনটা নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি যে আমার প্রশ্ন, হলিউডিজমের আক্রমণের পর আমরা মনে করেছিলাম যে জঙ্গিবাদের সংখ্যা থেকে আমরা হয়তো মুক্ত, কিন্তু আমার প্রশ্নটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি মোকাবিলা করছে, কথা যেমন সত্য, সাথে সাথে আমি এটাও প্রশ্ন করতে চাই, অনুসন্ধানী যিনি নিউজ করেন, যিনি সাংবাদিক ভাই আছেন, যে এত অস্ত্র কিভাবে এলো, এই বিষয়ে কি অনুসন্ধানী কোনো নিউজ করে অনুসন্ধানের মাধ্যমে? আমার প্রশ্ন হতো, এই অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনার জন্য নাই, তেমনি এই অস্ত্রগুলো কিভাবে আসলো, এই জি প্রশ্নটি আমি জি জানতে চাই। জি, জনাব খসরু, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতি দিচ্ছি, বিরতির পরে জাহিদুল হাসানের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। জনাব জাহিদুল হাসান, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন খসরু, উনি বলছেন যে তাদের কাছে এত অস্ত্র, যেমন এই যে আশকোনায় গ্রেনেড পাওয়া গেছে 19টা, এত অস্ত্র কোত্থেকে আসে। এটা একটা। আরেকটা জিনিস হলো যে যে সংখ্যার কথা বলছিলাম, গত কয়েকদিনের মধ্যেই বনানী থেকে এবং বিভিন্ন পর্যায়ে আরও এমন ছেলে হারিয়ে যাওয়ার খবর পত্রপত্রিকায় না, এসেছে। সেটা ভিন্ন জিনিস। যারা হারিয়ে গেছে মনে করছেন, সেটা নিয়ে অনুসন্ধান করলে অনেক রকম তথ্য পাবেন। কেউ কেউ হয়তো আপনার হেফাজতেই আছে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন আপনার অনুসন্ধান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু উপাদান পেয়েছে, কাউকে কাউকে নিয়ে গিয়েছে। এটা ফ্যাক্ট, স্বীকার করুক আর না করুক, তাদের মধ্য দিয়েই কাউকে কাউকে আবার ধরা হচ্ছে। ও তথ্য হ্যাঁ, দিয়েছে। এটা এখনো হয়তো ওটা স্বীকার করতে পারবে না। আবার কেউ কেউ তো নিখোঁজে বা ফেরতও এসেছেন। তো যে প্রশ্নটা করেছিল অস্ত্র কিভাবে আসে,
দেখেন এই অস্ত্রগুলো কিন্তু খুব যে উচ্চমার্গীয় অস্ত্র তা না, কিন্তু এটা আমার ভারতের সঙ্গে আমার যে 4000 কিলোমিটার বর্ডার, এই বর্ডারটা তো আপনি সিল করে রাখা সিল করে সম্ভব। রাখতে পারবেন না। এখন নানান কিছুর ভিতর দিয়ে আপনার এগুলো আসছে, প্রত্যেকটা এক্সপ্লোসিভ, কিন্তু আপনার দেখবেন যে গ্রেনেডগুলো তৈরি হয় ডেটোনেটর। কিছুদিন আগে আমরা খোঁজ নিলাম আপনার শিবগঞ্জ দিয়ে 2000 ডেটোনেটর বাংলাদেশে ঢুকেছে। পুলিশ কিন্তু আপনার ওখান থেকে প্রায় 1500 ডেটোনেটর মানে রিকভার recover করে করেছে। ফেলেছে, বাকি 400-500 তো রয়ে গেল। তো তাহলে এখন ঝুঁকিটা আরও তো- একটা যে ঢুকে না এমন চালান, এটা তো আপনি বলতে পারছি না। এই বিভিন্ন বর্ডারে এগুলি এখন নানান বস্তার ভিতরে আসে, নানান কিছুর সাথে মিশিয়ে চলে আসতেছে। তো এগুলো তারা এখানে লোকালি তৈরি করে। আর যে আগ্নেয়াস্ত্রের কথাগুলো বললেন, এগুলো বর্ডার দিয়েই আসতেছে, কিন্তু আপনার এই বর্ডার আপনার এই কিছু মায়ানমারের ওই দিক দিয়েও আসে, কিছু আপনার ইন্ডিয়ান বর্ডারে আসে, মূলত ইন্ডিয়ান বর্ডার হয়ে আসে। কিন্তু এটা আটকানো একটু টাফ আপনার এই বর্ডার ম্যানেজমেন্টের চাহিদা জায়গায়। থাকলে চাহিদা হ্যাঁ। থাকলে আসবে, সাপ্লাই হ্যাঁ। আসবে। তো বিশেষ করে এই যে ক্ষুদ্রাস্ত্র এখন বিশ্বব্যাপী এই যে সব যুদ্ধ হচ্ছে, আপনার মধ্যপ্রাচ্যে তো কয়েকটা যুদ্ধ হয়ে গেল, অস্ত্রশস্ত্র চারিদিকে ছড়ানো ছিটানো, এবং এখন যে গৃহযুদ্ধের যেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এইসব কিন্তু আবার চোরাচালানির মাধ্যমে অনেক ক্ষেত্রে আধুনিক অস্ত্র, যদিও মানে থ্যাঙ্কফুলি বাংলাদেশে অ্যাকসেপ্ট দ্যাট ওই যে বিগ চোরাচালান যেটা ধরা পড়েছিল, সেগুলো তো ধরেন সেটা আন্তঃরাষ্ট্রীয়, ধরেন- সেগুলো ছিল আন্তঃরাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সেটা পৃষ্ঠপোষকতা Yeah, দিয়ে তাদেরকে yeah, করিডোর হ্যাঁ, হিসেবে ব্যবহার তো করা। exactly, অস্বীকার করার উপায় exactly. নেই। No, 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 যারা that- অ্যারেস্টেড তাদের হ্যাঁ, ভাষণ শোনাই সেটা যাচ্ছে। তো একদম রাষ্ট্রীয় পর্যায়ে আসছে। বাট বাকি ক্ষুদ্রাস্ত্র, উনি যেটা বললেন ভারত, এমনকি পাকিস্তানে তো এটা একটা কটেজ ইন্ডাস্ট্রি, এবং একদম কপি আপনার বানিয়ে দিবে। সেখান থেকে ভারত হয়ে আসতে পারে, সমুদ্রপথ হয়ে আমাদের চট্টগ্রামের ভিতরেও আসতে পারে, এমনকি আকাশপথ হয়েও আসা সম্ভব নয়। 60 কেজি সোনা যদি আসতে পারে, 60টা পিস্তলও আসতে পারে। তো এগুলো এখন একবার ঢুকে গেলে এগুলো উদ্ধার করা তো সত্যিই কঠিন, এবং যদি এগুলা জঙ্গিদের হাতে যায় তখন তো এটা ওই আশঙ্কাটা কিন্তু আপনার ওই অস্ত্র এখন আর নাই। আপনার যদি জঙ্গিবাদের ধরন দেখেন, এটা তো পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আপনাদের কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, এই যে অস্ত্র আসা বা এখানে জঙ্গিবাদের যে কর্মকাণ্ড, এগুলির সাথে আমার কেন জানি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের যোগাযোগ আছে। নাহলে এগুলি অস্ত্র কিভাবে ঢোকে, কিভাবে আসে, এই যে কর্মকাণ্ডগুলো যে হয়, নিশ্চয়ই তারা খবর ভিতরে পায়, নিশ্চয়ই কোনো না কোনো হ্যাঁ, ধরনের লোকজন কেউ আছে, নাহলে তো এটা না, হতে এটা পারে না। এত সরলীকরণ করে বলা যাবে না, কারণ আপনার এরা অস্ত্র যে খুব বেশি তা না, কিন্তু আপনার হ্যাঁ এক্সপ্লোসিভ বেশি। তো এক্সপ্লোসিভ তো সবসময় আপনার আসতেছে। আমি যখন চাইবো ইন্ডিয়া থেকে আনা সম্ভব এই দেশে। এই যে বললাম 4000 কিলোমিটার বর্ডার ম্যানেজমেন্ট, এটা সহজ কথা না। আপনার প্রত্যেকটা ব্যাগ আপনার তল্লাশি বালুর করতে বস্তার মধ্যে এবং- আটার মধ্যে নিয়ে আসলেন এটা। এবং এটা উনিও যেটা বললেন যে এটাও উড়িয়ে দেওয়া যাবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরেও না, সরিষায় সেটা তো- ভূত যেটাকে আমরা না, বলি। সেটা তো শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বললে আর কম বলা হবে। আমি তো বলবো টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের মানে মধ্যে সরকারের মধ্যে ঢুকেছে। আছে। এটা হ্যাঁ, এটা আপনার ব্যাকগ্রাউন্ডে যেতে না- হবে, না হলে তো হবে না। সেটা আপনার ধরেন, এটা তো এই জায়গাটায় আসতে হবে আপনার মূল জায়গাটা যেটা। আমি তো মনে করি এই দেশে যে সমাজে ধর্মীয় মৌলবাদ তো ঢুকেছে, এটার পিছনে কারণ তো রাজনীতি। আমি যদি আবার ঘুরে ফিরে যাই, আপনি দেখেন, আপনি মুক্তিযুদ্ধের সময়কার কথা বলছিলেন আপনারাও, এরপরে 3-3.5 বছরের পর আমার পুরো রাষ্ট্র ব্যবস্থা যে চেঞ্জ হয়ে গেল, তা আমার মানসিকতাও কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ তো কিছুটা হয়েছে। অবশ্যই হয়েছে। পারিপার্শ্বিকতা হ্যাঁ, হতেই হবে। হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এই 75-এর পর থেকে যদি আসি, আমি ধর্মভিত্তিক রাজনীতি শুরু করলাম। আমার যে রাজনীতিতে ধর্মের ব্যবহার শুরু করে দিলাম, এই যে তারপরে রাষ্ট্রধর্ম ইসলামও করলাম। এরপরে যে আমার 91-এ এসে আমরা যেটা চেয়েছিলাম অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিলাম। বিশ্বের কোথায় এই যে আজকে বড়দিন সরকারি ছুটি, আপনি যান ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে ঈদের দিন কি সরকারি ছুটি? সেই ক্ষেত্রে আমরা তো সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছি এই দেশে। তারপরেও দেখেন আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা তো পিছিয়ে গিয়েছি। আমরা 91-এ এসে আমরা কেউ সুযোগটা নিতে পারতাম না। আমরা যে ধরেন যে- সবাই মিলে ওই যে হারুন পটিয়া থেকে শুরুতেই প্রশ্ন করেছিল যে সবগুলো রাজনৈতিক দল একসাথে যদি মোকাবেলা না, না করে, সেটা তো এখন খুব কঠিন হয়ে কঠিন গেছে। হয়ে গেছে, বাস্তবতা তো কঠিন। আমি কেন বলছি এই হ্যাঁ কথাটা? 91-এর পরে একটা যে- সুযোগ ছিল, তার একটা জয়ের একটা হ্যাঁ, না না, ওই যে আপনি যেটা বলছিলেন, স্বাধীন হওয়ার পর যে আলোকে আমরা এগোতে চেয়েছিলাম, 76 বা 75-এর পর আবার সেটা ঘুরে গেছে। কিন্তু বর্তমানে তো এটা এই বর্তমান আমি সরকার তো 8 আমি এই বছর জায়গায় ধরে আসছিলাম। 2 বছর আমি এই- মানে 2 টার্ম আছে।
তারা কি চাইলে পারতো না? এইটার এই জায়গাটা আমি আসছি, আপনার একেবারে পিন পয়েন্ট করতেছি আপনার এই জায়গায়। ধরেন এই যে 75-এর পর যে চেঞ্জটা হলো, 90 পর্যন্ত আপনার পেট্রোনাইজেশন হয়েছে, এই যে ধর্মের প্রতি হয়েছে, ধর্মীয় মৌলবাদ ঢুকেছে সমাজে, না শুধু প্রশাসনে ঢুকেছে, গণতান্ত্রিক কাঠামোতে ঢুকেছে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে ঢুকে গেছে। এরপরে যে 91-এ যে আমার যে সরকার আসলো, এই সরকার গঠনের আগে আপনি দেখেন রাজনীতিতে চেঞ্জটা, এই 90 সালের আগে যে তিন জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখার মধ্যে আমার সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা ছিল, আমার ধর্মভিত্তিক সমাজ থেকে আমার সেকুলার সমাজে আসার কথা ছিল। সেই সুযোগটা তো আমাদের ছিল, আমরা নেইনি কেন? 91-এ যে ইলেকশনে বিএনপি জয়লাভ করলো, সে বিএনপি যে আপনি একটু আগে বিরতির সময় ডক্টর এম আকাশের কথা বলছিলেন, এই যে তখন যে সিপিবি বাকশাল বা বামপন্থী যে 14টা আসন পায়, বিএনপি যে 140টা আসন পেল, ওখান থেকে বিএনপির সঙ্গে এই বামদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে সরকার গঠন করা যেত না? যেত। হ্যাঁ, তাহলে আমার গণতান্ত্রিক কাঠামোটা কি হতো? আমি কি করলাম, আমি এই প্রফেসর এই যে আপনার ওখানেই ঢাকা ইউনিভার্সিটি জিডব্লিউ চৌধুরীর বাসায় বসে গোলাম আজম নিজামীর সঙ্গে বৈঠক করে, এটা আমি আমার কথা বলছি না, মওদুদ সাহেবের বইয়ের মধ্যে আছে এটা, ওখানে বৈঠক করে আপনার গোলাম আজমকে নাগরিকত্ব দিবেন অথবা তাকে আমির হিসেবে মেনে নেবেন, সেই শর্তে আপনি জামাতকে দিবেন। এই যে আপনার রাজনীতিতে দেখেন যে ঢুকে গেল, এর আগে আপনি নানানভাবে প্যাট্রোনাইজ করেছেন, এইবার আপনি স্টেট পাওয়ারে ঢুকে গেল, তাকে আপনি এমপিও দিলেন। এই যে এরপরে আপনি যে কথাটা আসছিলেন যে আওয়ামী লীগ, দেখেন যে চেঞ্জ, এই আওয়ামী লীগ তো মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, এরপরে আপনার এত বছরের সংগ্রাম, 75 থেকে 91 পর্যন্ত সে ক্ষমতায় যায় অবস্থায় যেতে পারলো না, ওই যে মৌলবাদী শক্তি যে ঢুকে গেল। দেখেন আওয়ামী লীগের চরিত্র চেঞ্জ এসেছে 91-এর পরে। 96-এর ইলেকশনের আগে আওয়ামী লীগের বেশভূষা বলেন, তার আচার আচরণ, তার নেতা নেত্রীদের কথাবার্তা, ওই যে কিছু ভোট তারাও চায়, এই যে বসাতে চায়, আপোষটা যে ধর্মের সঙ্গে কিন্তু ওই জায়গায় হয়ে গেছে, যে কারণে হয় কি ধর্মে নিয়ে কিছু হলে আমার মনে হয় একটু সেন্সিটিভ, এটা নিয়ে এত কিছু বলার দরকার নেই, এই যে আমি পিছিয়ে যাচ্ছি, যেটা বঙ্গবন্ধু করতেন না। বঙ্গবন্ধু তো সরাসরি বলতেন যে 23 বছর আমি ধর্মের নামে অত্যাচার দেখেছি, যেটা 72-তে যে সংবিধান তৈরির সময় তো উনি বলছেন যে এই ধর্ম নিয়ে এই আমার সেকুলার থাকবে, উনি বলেছিলেন। কিন্তু আওয়ামী লীগ তারপরে তো 5 দফা চুক্তিও করলো খেলাফতের সঙ্গে। আমি বলছি যে আস্তে আস্তে যে ক্ষমতায় যাওয়ার জন্য যেটা আপনি বলছিলেন যে নারায়ণগঞ্জে ভোট পায় নাই, 70 থেকে এই পর্যন্ত আসেন, আপনার কয় % ভোট আমার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর, কিন্তু আমি ভয় পাই অল্প সংখ্যায়, খুবই অল্প না। যে আপনি দেখেন এই যে হেফাজত এক ধমকে উঠে তো গেল, কিন্তু তার আগে যে তাণ্ডবটা করে গেল, তার আগে আপনি ধমক দিতে পারতেন না? বা তাণ্ডবের আগে তারপরেও তো নানান যে আমরা যতটুকু জানি যে অভিযোগ আছে, যেটা এখনো হেফাজতকে আপনি হেফাজতি করে যাচ্ছেন। না, আমি সেটাই বলছি, এটা তো এখন পারছে না কেন? ওই যে ওই সমাজের মধ্যে তো ঢুকেছে। আমার চিন্তা এই যে এটা এখন আমি যদি হুট করে, হ্যাঁ আওয়ামী লীগ পারে কাগজে কলমে নিষিদ্ধ করে দিতে পারে, কিন্তু এর ক্রিয়া প্রতিক্রিয়া সমাজে কি হবে সেটা সামাল দেওয়ার সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের আছে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে। সেই জায়গাটা তো তারা এমনকি শক্তি নাই। আমার কাছে মনে হয়। নাসিরাবাদের ওটা তো ঘটনাতেও আমি তো আপনি বলছি, কিন্তু আমার তো মনে হয় তারা কি বোঝে না, তারা কি বোঝে না, তারা তো বোঝে না, কিন্তু বোঝার তো কারণ ওই যে নাই। না, তারা ওই যে মানে হাঁটতে চায় না। মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি, লোভ আর লাভে থাকতে চায় সব সময়। তারাও লাভ চাচ্ছে বলে ক্ষতি স্বীকার করতে চাচ্ছে না বলে এই অবস্থা, কিন্তু এটা কিন্তু পরিণতি ভালো হবে না কারোর জন্য। না, এটা তো আপনার কারোর জন্য ভালো কোনো কারণ নেই। অবস্থাতেই না। না, এই যে আজকে এখানে বসেছি, তারপরে যদি কারো বোধোদয় না হয়, আরো এরকম 10 বার কেন 1000 বার বসলো কিছু হবে না, যদি না সরকারের সদিচ্ছা থাকে, আমি যেটা মনে করি। যে এই যে মানে পিন্টু যেটা বলছিল, আমি শুনতে শুনতে একটু ভয় পাচ্ছিলাম যে এই যে সরকারি বাহিনীতে, পুলিশে, প্রশাসনে, সব জায়গায় কিন্তু কোনো না কোনো, এবং যারা এই টার্গেটগুলো করে তারা কিন্তু খুব বেছে বেছে টার্গেট করে, যে একজন বিচারপতির ছেলেকে যদি আমি আমার দলে আনতে পারি, একটা গ্রামের সাধারণ মাদ্রাসার ছাত্রকে আনার চেয়ে একটা বিচারপতির ছেলে অনেক ইমপ্যাক্ট হবে বা মানে ইয়েতে। ফলে তাদের কিন্তু এই একদম টার্গেট করে করে যেখানে যেখানে দরকার সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে। এবং আপনি যখন নাকি এদেরকে খুঁজতে যাবেন, বের করতে যাবেন, তখন টান কিন্তু অনেক দূর থেকে, টান শিকড় কিন্তু অনেক দূরে ছড়িয়ে গেছে। ফলে এই জায়গা থেকে বেরোনোর আসলে মানে বেরোতে তো হবেই,
কিভাবে বেরোনো? সব থেকে বড় জিনিস এখন রাজনীতিবিদের উপরে আমাদের যেটা স্টেটসম্যান বলি আর কি, একটা জননায়ক ওই ধরনের বাংলাদেশে আমাকে আনতে হবে। এবং আমার মনে হয় আমাদের আছে। গত কত বছর, 10 বছরের বেশি, শেখ হাসিনা প্রমাণ করেছেন যে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, এবং এই সিদ্ধান্ত অনেকগুলো কঠিন সিদ্ধান্ত কিন্তু ওনাকে নিতে হবে। ওই যে আপাত দৃষ্টিতে যা হয়তো অনেকের কাছে আনপপুলার হতে পারে, এবং একটা জিনিস এটা হচ্ছে শুদ্ধিকরণ। সেই শুদ্ধিকরণ শুড স্টার্ট ফ্রম আওয়ামী লীগ ইটসেলফ। আওয়ামী লীগের ভিতরে এখন আমি ফুলের তোড়া নিয়ে জামাত সারা জীবন করলাম, ফুলের তোড়া নিয়ে আওয়ামী লীগ, এগুলো বন্ধ করতে হবে, এদেরকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। আর নারায়ণগঞ্জ নির্বাচন প্রমাণ করেছে মানুষ এখনও ক্লিন মানুষকে চায়। আমি বলি যে এখনও আওয়ামী লীগ বিএনপির উপর থেকে আইবির যে একটা ইমেজ, সেটাই সেখানে কাজ করেছে। দেখেন স্থানীয় পর্যায়ে কিন্তু বিএনপি বেশি ভোট পেয়েছে, কাউন্সিলর বেশি, তার মানে হচ্ছে তাদের স্থানীয় পর্যায়ে ক্লিয়ার ছিল, ইমেজ ছিল। এইটা যদি আমি দেশ পর্যায়ে আমি নিতে পারি, এবং তারপরে আমাদের দরকার প্রশাসনে শুদ্ধি অভিযান। প্রশাসনে যে এই বললেন ৭৫ পরবর্তীতে যেসব যারা এসেছে, যে ইতিহাস পড়ে যে আবহে তারাই কিন্তু এখন অনেক পলিসি মেকিংয়ে চলে গেছে, এবং তারা চাইবে তাদের সংখ্যা আরও বাড়ানো, সেটা পুলিশ হোক, মিলিটারি হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, তো সেখানে আমাকে দেখতে হবে যে সত্যিকার অর্থে বাংলাদেশের যে সেটা মুক্তিযুদ্ধের চেতনা বলেন বা বাংলাদেশের আদি সাংস্কৃতিক জাগরণ যেটাকে, সেখানে যদি অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমার মনে হয় বর্তমান সরকার প্রধান যদি চান এটা সম্ভব, এবং তার জন্য মানে আপামর জনসাধারণের কিন্তু সমর্থন সেখানে থাকবে, এবং সেটা অত্যন্ত জরুরি যদি আমাদের সামনের দিনগুলোর এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে বেরোতে হয়। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি যে আমি মোহাম্মদ হাবিবুর রহমান বাবু, মাগুরা মোহাম্মদপুর থেকে বলছি। জি যে আমার প্রশ্নটা হচ্ছে, দক্ষিণখানে যে জঙ্গি যে সন্ধান পেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তা আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এরা জঙ্গি কিনা জানি না, কিন্তু আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। আসলে এটা দ্বারা উনি কি বোঝাতে চাচ্ছেন? কাইন্ডলি আমি আলোচকবৃন্দের কাছে ওনার মনের কথা তো আমরা কেউ বলতে পারবো না হয়তো, তবুও দেখি যদি কেউ এইটার কোনো ব্যাখ্যা দিতে পারেন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। জনাব জাহিদুল হাসান, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন এই আশকোনার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া নিয়ে, সেটা নিয়ে একটু বলবেন। আরেকটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এটা নিয়ে অনেকদিন কাজ করেন, সেটা যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জিয়া এবং মার্জার তাদের ইয়াতে, মানে এরকম ঠিক কত সক্রিয় জঙ্গি একদম তালিকাভুক্ত আছে যারা, মানে আমি সংখ্যাটার লেভেল বোঝার জন্য যে কতজন এরকম বাইরে আছে, নেটের বাইরে। এখানে একটা অ্যাকুরেট তথ্য না, আমি এটা কাছাকাছি, মানে যাতে আমাদের ভয়টা কম ধারণাটা হয় কিভাবে, যারা অ্যারেস্টেড তাদের অ্যাকাউন্টসগুলো নিলে, তাদের বক্তব্যগুলি শুনলে বোঝা যায়। কিন্তু এখানে আপনার সমস্যাটা হলো সবাই সবাইকে তো চেনে না, এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মানে তাদের তো সম্পর্ক আলাদা আলাদা। হ্যাঁ, তবে আমার হিসেবে, আমি জানি না এই হিসাবের সঙ্গে আমার ল এনফোর্সারদের হিসাব মিলবে কি না, এই ধরেন আরও 50% শক্তি এখনও তাদের রয়ে গেছে। আচ্ছা, 50%, আরও 50% শক্তি রয়ে গেছে। আবার যদি মেজর জিয়ার কথা ভাবেন, দেখেন এখানে যে ব্লগারদের হত্যাকাণ্ডগুলি যারা করেছে, এখন কিন্তু তারা চুপচাপ আছে। দেখেন হোলিয়ার ডিজাইনের পরে যতজনই অ্যারেস্ট হয়েছে অথবা এনকাউন্টার হোক বা মারা গেছে, প্রত্যেকেই সোকল্ড আইএসের, মানে মেজর জিয়ার গ্রুপ না, ওই গ্রুপের কিন্তু একজনও অ্যারেস্টেড হয় নাই বা অ্যারেস্ট হচ্ছে না। নজরটাও পুলিশের এখন এই আইএস কেন্দ্র, 90 সেই শক্তিটাও কিন্তু রয়ে গেছে যে এই গ্রুপটা আমার এখানে এতগুলো ব্লগারদের হত্যা করেছে। তো সেইটাও একটা বড় শক্তি। মানে তারপরেও আমি যেটা বললাম, এটা 50%-এর মতো হবে। মানে অলরেডি ধরেন 50% তার
কবজায় এসে গেছে, যেটা পুলিশ 80% বা যে 90% বলে ক্লেম করে, আমি আইজি সাহেবের মুখে শুনেছি, হ্যাঁ 80% বলে, তো এটা উনি হয়তো ওনার হিসাবে বলেন। আর আরেকটা যেটা বলছিলেন আপনি, মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার কথা দেখেন এই যে এই আবার ঘুরে ফিরে এই পলিটিক্সই আসে, যে এই ধরনের বক্তব্য দেওয়া, আমি মনে করি এই যে আমি যে বলি যে আমাদের এই সমাজে বা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যে আমার মৌলবাদ ঢুকে গেছে, প্রশাসনের মধ্যে যে মৌলবাদ ঢুকে গেছে, এই কথাগুলো সেগুলো উৎসাহিত করে। কেন দেখেন, আপনি যখন একজন জঙ্গিকে ধরা হয়, হ্যাঁ, তখন বলা হয় যে সাধারণ নাগরিকদের ধরে নেওয়া হচ্ছে, এনকাউন্টারে মারা যাক বা অভিযানে মারা যাক, তারপরে তারা আদৌ জঙ্গি ছিল কিনা, তাদের জীবিত সন্দেহ ধরা প্রকাশ গেল করা কিনা, হয়। এই সন্দেহগুলো করে আমি মনে করি এগুলো জঙ্গিবাদে উস্কানি হয়। আপনার জঙ্গিবাদ সমাজে কেন হয়? আপনার সারা বিশ্বের যদি জঙ্গিবাদ দেন, এক এক দেশের এক এক বাস্তবতা, যেখানে আপনার কোনো প্রভাবশালী মহল থেকে আইনগত সুবিধা পাবেন, আপনি নৈতিক সমর্থন পাবেন, আপনি আর্থিক সুবিধা পাবেন, তারপরে আপনি যদি একটু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পান, তাহলে তো ওখানে সোনায় সোহাগা। জঙ্গিবাদের বিস্তার ঘটবেই। এই দেশে প্রত্যেকটা উপাদান বিদ্যমান। আপনার একটা কথা আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলেছেন যে এক গ্রুপ আর গ্রুপকে চেনে না, কিন্তু আমার কেন জানি মনে হয় প্রত্যেকটা গ্রুপই একজন একজনকে না চিনতে পারে, কিন্তু অর্থ বা এই যে উদ্বুদ্ধকরণ, এটা কিন্তু কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে না, হয় হয়তো। সেটা ধরেন এই যে আইএসের যে অর্থ, তথাকথিত আইএস বা নব্য জেএমবির যে অর্থ, কিছু অর্থ বাইরে থেকে আসছিল, সেটা ধরাও পড়েছে। আপনার এই এলাকা থেকেই আপনার 38 লক্ষ টাকা এক জঙ্গির কাছ থেকে নিয়েছে। ধরা তারা পড়েছে। সব ফুল ফ্যামিলি এখন ধরেন এই সিরিয়ায় আছে, কিন্তু বাবা মা পুলিশের কাস্টডি আছে। কিন্তু এই টাকাটা যেমন ধরেন আপনার এই যে নামটা বলছিলাম, ডক্টর আলী আহমেদ, হ্যাঁ, ওই যে খিলগাঁওয়ের একজন ডাক্তার। সে তার সম্পত্তি বিক্রি করে আইএসএ রিফাইন্ডে দিয়ে গেল। আবার আপনার যে মেজর জাহিদ আর্মি থেকে রিটায়ারমেন্টের পর, আমি জানি না কত অঙ্ক পায়, একটা বড় মাপের অঙ্ক পেয়েছে, পেনশন টেনশন যা যা আছে সব এখানে দিয়েছে। আরেকজনের যে স্ত্রী মারা গেল, সে তার ফ্ল্যাট বিক্রি করে এখানে টাকা জমা দিয়েছে। এইগুলো কিন্তু খুব বেশি অর্থ না। আমি যেটা বলছি, কেন অর্থ কিন্তু ফ্যাক্টর এখন আর না জঙ্গিবাদে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি বড় জঙ্গিবাদ তৈরি করতে চান, সেখানে আপনি অর্থ দিয়ে আপনি প্যাট্রোনাইজ করতে পারেন, অর্থ দিয়ে আপনি জঙ্গি তৈরি করতে পারেন। কিন্তু যখন জঙ্গিবাদটা আমার কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে দিবেন, তখন অর্থ আর অর্থ কোনো অস্ত্রেরও সমস্যা দরকার নাই, নেই। এগুলো মানে চলে সেটা আসবে আপনার যে। নিজ শহরে আপনি দেখেন যে আপনি ট্রাক চালাতে পারি, এনাফ, আমি একটা মিছিলের মধ্যে উঠিয়ে দিলাম। অথবা এগুলো আরো বেশি ডেঞ্জারাস এই জন্য, অরল্যান্ডের যেটা ছেলেটা বলে যে 49 জনকে গুলি দলের করে মেরে বাইরে ফেললো। থেকেও একজন হ্যাঁ। মানুষ, একজন সেটাই lone বললাম, wolf, আমরা যেটা lone বলে। wolf বলে। হ্যাঁ, একজন মানুষও সে নিজে একা অনেক কিছু হ্যাঁ, আমি অঘটন 1000 ঘটাতে জন পারে। মিলে একজন জঙ্গিকে আমি দমন করি, কিন্তু একজন জঙ্গি তো আমার 100 জনকে মেরে ফেলতে পারে। সেই জায়গাটাই হলো আপনার আতঙ্কের, বা আপনি যেটা বলেন জঙ্গিবাদের সংখ্যা, মনোজগতে, আমার মনোজগতের ভিতরে যদি জঙ্গিবাদ ঢুকে যায়, সেই যে লোন সেখান থেকে যেটা বের করা, বললেন, হ্যাঁ। সেটা তো আমরা আইউইটনেস আমার দেশে হয়েছে। আমার বুয়েটের যে ছেলেটা, আপনার এই যে তারা 5 ভাই, 2 ভাই আপনার পিএইচডি করছে যুক্তরাষ্ট্রে, 2টা ভাই ডাক্তার, একটা এলো ছোট ভাইটা, সে হলো আপনার এই বুয়েটে পড়তো, তার 5টা বোন ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই। সেই ছেলেটা একা একা জঙ্গি হয়ে যে দ্বীপ মার্ডার করলো, বুয়েটের যে আরেক ছাত্র দীপকে মার্ডার করলো। কেন দীপকে মার্ডার করলো? সে মনে করেছে ওই যে হেফাজতের সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে যারা এসেছিল, তাদের কারো কারো আপনার ওই যে বুয়েটের মসজিদে আশ্রয় দিয়েছে। কেন আশ্রয় দিয়েছে? এই প্রতিবাদ করেছিল আপনার ওই ছাত্রলীগের এক ছেলেটা। এখন সে তার ইমানি দায়িত্ব মনে করেছে তাকে হত্যা করা। এই যে তার মনে করা, তার মনের ভিতরে যে এটা ঢুকে যাওয়া, এইটা যদি আপনি বন্ধ করতে আমরা না পারি, তাহলে তো আপনার এইসব আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আসলে খুব বেশি না, আইন মানে শৃঙ্খলা বাহিনীতে তো আপনার রিঅ্যাক্টিভ, আপনি একটা ঘটনা ঘটাবো আসল তারা ঘটনা- যাবে, কিন্তু আমরা যদি প্রো অ্যাকশনে যাই, সেই জায়গাটা তো আমার সবার সমন্বিত উদ্যোগ লাগবে। সেই জায়গাটা আমি শেষ করে দেই, এই যে ধর্মের নামে যে মৌলবাদটা আমরা ছড়াচ্ছি, সেইটার বিরুদ্ধে একটা সমন্বিত কার্যকর পদ্ধতি যদি আমরা উদ্ভাবন করতে না পারি, তাহলে আপনার এইভাবে ইয়ে করা সমাধানে আসতে এই পারবেন না। এই মনোজগতের চিকিৎসা কিভাবে করব? মনোজগতের চিকিৎসা, এটা আমি মনে করি সরকার থেকে একটা সার্কুলার সব ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া উচিত, যে বাড়তি কোনো কথা বলবে না, এবং জনগণকে আপনারা একটু অ্যাড করে নিন আপনার সুবিধার জন্য।
এই কিছুদিন আগে কিন্তু সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল যে বয়ান একই ধরনের বয়ান হবে। যেটা মিশরও কিন্তু Specific। অলরেডি 2013 চালু হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা আমাদের দেশে হওয়া একই জরুরি। বয়ান দেবে, সারা দেশে বাড়তি কথা বলবে না, অর্থহীন কথা বলবে না, এবং এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে এবং জঙ্গিবাদের নেতিবাচক দিকগুলোকে তুলে ধরবে। পরিবারের যে শান্তি বিঘ্নিত হয়, সমাজের শান্তি বিঘ্নিত হয়, রাষ্ট্রের উন্নতি ব্যাহত হয়, এই কথাগুলো বলতে হবে। কারণ সরকার একা পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও পারবে না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানও পারবে না। এটা একমাত্র এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা যে যতগুলো আছে ওখানে যারা মুয়াজ্জিন আছে তাদেরকে দিয়ে এগুলো বলাতে হবে। কারণ তারা যেভাবে প্রভাবিত করেছে, আমি মনে করি এই নেতিবাচক দিকগুলো বললে আমার মনে হয় সমাজে একটা জি, জি। স্থিতিশীলতা আমরা ফিরে একদম আসবে। শেষ, পিন্টু যেখানে বললো যে 50% এখনো নেটের বাইরে রয়ে গেছে, এটা তো খুবই শঙ্কার। নিশ্চয়ই, এবং এই 50% তো 50% সবসময় রয়ে যেতে পারে, কারণ আপনি যতই ধরবেন আবার যদি আরো বাড়তে থাকে, আরো বাড়তে replace হবে থাকে, ওখানে। আপনি তো এটার হ্যাঁ, শেষ refuel করতে হতেই পারছেন থাকবে। না। এবং সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে বলেন, ফেসবুকের মাধ্যমে বলেন, বা প্রচারপত্র বিলির মাধ্যমে বলেন, অথবা ওই মসজিদে বা যে কোনো জায়গায়, আজকে একটা পার্কেও বসে কয়েকজনের ইয়ের মধ্যে এগুলো কথা আসতে পারছে, তাহলে সেটার এক্স্যাক্ট সংখ্যা এবং সেগুলোর বিস্তার রোধ করার জন্য যে মানে 50% হলেই আমাদের স্বস্তির কোনো অবকাশ নাই। এবং বারবার যদি সার্থক অভিযান হলেও যে আমরা যে শেষ করে ফেলতে পেরেছি সেরকম চিন্তা মানে করার কোনো আত্মপ্রসাদে ভোগার কোনো আত্মতৃপ্তির সুযোগ কোনো নেই। অবকাশ নাই। যেসব কর্মকাণ্ড প্রফেসর নেহাল করিম বললেন আমাদের আলোচনায় উঠে আসলো, বিশেষ করে রাজনৈতিক মতৈক্য এই বিষয়ে, অন্তত এই বিষয়ে যে এটা একটা সবাইকে জাতীয় মিলে সংকট, একসাথে মোকাবেলা করতে জাতীয় হবে। সংকট, এবং সবাইকে মিলে এটা মোকাবেলা করতে হবে। এবং এই মোকাবেলায় ফ্রন্ট র্যাঙ্কে আমাদের এই ধর্মীয় নেতৃত্বকে নিয়ে আসতে হবে। তারা কেবলমাত্র আখেরাতের সৌন্দর্য এবং বর্ণনা করে করে তাদের দায়িত্ব শেষ করতে পারেন না। দেশের শিক্ষার উন্নয়নে, দেশের স্বাস্থ্যের উন্নয়নে, দেশের সমাজের উন্নয়নে সবখানে আমাদের এই ধর্মীয় নেতৃত্বের একটা ভূমিকা রয়েছে। রাখতে কিন্তু হবে, তারা জি। আনফর্চুনেটলি তারা তো এগুলো পারফর্ম করতেই পারে না, তারা এগুলোতে এরা শিক্ষিতই নয়। এই ব্যাপারে আমাদের যে চিরাচরিত যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু এগুলো ডেলিভার করার মতো তাদের ক্যাপাসিটি নেই। জি, জি। তো এগুলো যদি মেজর চেঞ্জ না হয় তাহলে কিন্তু উপরে কোনো উপরে সমস্যার না, সমাধান আসলে খুব correct। একটা সামনে হবে না। ভয়ঙ্কর দিন জি, প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।